প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমরা আমাদের কলেজের অনলাইন ক্লাসে আজকে দ্বিতীয় বর্ষের ক্লাসে লেকচার 58-তে আছি। আজকে আমি কোনো অধ্যায় ভিত্তিক কাজ করব না। আমি তোমাদের বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, প্রথম যে অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহের জন্য, সেই হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উপর দিক নির্দেশনামূলক একটা আলোচনা আজকের ক্লাসে করব, যেটা তোমাদের সঠিকভাবে অ্যাসাইনমেন্ট করার জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। তোমরা ক্লাসটা খুব গুরুত্ব সহকারে আজকে ফলো করবে এবং আমি যেভাবে তোমাদের আজকের ক্লাসটা নিচ্ছি সেই রকম আমার কথাগুলো মেনে সেই রকম নিয়ম ফলো করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনটা করবে আমার বিশ্বাস। ইতিমধ্যে আমি ইউটিউবে অনেক ধরনের অ্যাসাইনমেন্টের সমাধানের বিষয়ে দেখলাম, কিন্তু সেখানে বিভিন্ন সমাধান বিভিন্নভাবে অনেক টিচার করেছেন। অনেক কনফিউজিং মনে হয়েছে আমার কাছে। তো কনফিউশন নিয়ে না করে আমার মনে হয় বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্ট পেজটা তোমাদের দেওয়া আছে, যেখানে প্রশ্ন দেওয়া, নির্দেশনা দেওয়া, সেই সম্পূর্ণ প্রশ্নটা, সম্পূর্ণ পেজের প্রত্যেকটা লেখা যদি তোমরা সুন্দরভাবে সঠিকভাবে পড়ো একটু সময় নিয়ে, তাহলে আমার মনে হয় অন্য কোনো সলিউশন না দেখেও তোমরা শুধু মেইন বইয়ের সাহায্য নিয়ে এবং আমাদের কলেজের যে ক্লাসগুলো আছে সেগুলোর সাহায্য নিয়ে তোমরা নিজেরাই অ্যাসাইনমেন্টের সলিউশন করতে পারবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে যে কথাগুলো বলছি সেটা ক্লাসে চলে যায় এবং সেই ক্লাসে কি কি বিষয় আমরা আজকে আলোচনা করব অ্যাসাইনমেন্ট নিয়ে সেগুলো একটু দেখি। তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা একটু সামনে রাখো। প্রশ্নটা আমার কাছে আমি খাতায় উঠিয়ে নিয়েছি। অ্যাসাইনমেন্টের প্রশ্নটা তোমরা সামনে রাখলে সেখানে দেখতে পাবে যে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 1 দেওয়া, সেটা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দেওয়া হয়েছে। সেখানে কোড নাম্বার দেওয়া আছে 253। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কোড 253 আমরা জানি, এবং সেটা অধ্যায় 2 হিসাবের বইসমূহ, এই অধ্যায় থেকে প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে। আমরা উদ্দীপকটা যে কলামে দেয়া আছে, অ্যাসাইনমেন্ট নামে যে কলামটা আছে অ্যাসাইনমেন্ট পেজে, সেখানে সেই কলামে দেখবে যে উদ্দীপকের শুরুতে তোমাদের হিসাবের বইসমূহের পরিচিতি একটা কথা আছে লেখা শুরুতে উদ্দীপকের উপরে। সেটাকে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমাদের কভার পেজে যেই তথ্যগুলো আমাদের শিক্ষার্থী কর্তৃক পূরণ করতে হবে, সেগুলো তোমরা সঠিকভাবে মেনে, সঠিক নিয়মে, সঠিকভাবে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবে পরিচ্ছন্নভাবে কভার পেজটা পূরণ করবে, যেন কোনো কাটাকাটি ঘষা মাজা না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। প্রয়োজনে কভার পেজটা কয়েকটা ফটোকপি করে একটার মধ্যে আগে প্র্যাকটিস করে নিবে, তারপর ফাইনাল একটা পূরণ করবে যদি তোমাদের প্রয়োজন হয়। তোমরা যদি মনে করো যে আমাদের একবারে পূরণ করতে একটু হয়তো ভুল হতে পারে, সমস্যা হতে পারে, সে কারণে আগে একটু প্র্যাকটিস করে নিই, এরকম করার প্রয়োজন মনে করলে তোমরা আগে একটা কভার পেজ ফটোকপি করে প্র্যাকটিস করো নিজেরা। প্রথমে যতটুকু তোমাদের পূরণ করতে হবে, সেখানে কিন্তু বিভিন্ন ভাগ আছে, টিচারদের ভাগ আছে, প্রিন্সিপালের ভাগ আছে, অংশ আছে যেগুলো পূরণ করতে হবে কলেজ কর্তৃক, বোর্ড কর্তৃক। এগুলোতে তোমাদের হাত দেওয়ার দরকার নেই। যেগুলো তোমাদের অংশ শুধু ওইটুকু তোমরা পূরণ করবে এবং অবশ্যই পরিচ্ছন্নভাবে করবে। সেখানে অ্যাসাইনমেন্টের শিরোনামের একটা অংশ আছে, তোমরা হিসাবের বৈষম্যের পরিচিতি, এটাও হিসাব বিজ্ঞানের জন্য প্রথম অ্যাসাইনমেন্টের জন্য এই কথাটা ইউজ করতে পারো। এখন আমি সরাসরি তোমাদের প্রেজেন্টেশনের মধ্যে চলে যাই। আমি যেহেতু অ্যাসাইনমেন্ট তোমরা করবে, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট করতে হবে, সলিউশন করে সেটা কলেজে জমা দিতে হবে এবং সেটা বোর্ড কর্তৃক মূল্যায়ন করা হবে। আমাদের টিচারদের মাধ্যমেই, সাবজেক্ট ওয়াইজ টিচারদের মাধ্যমেই যেহেতু খাতাটা মূল্যায়ন করে তারপর বোর্ডে পাঠাতে হবে, সুতরাং আমরা টিচাররা কখনোই তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন আমরা করে দিব না, এটা করা উচিতও না। কারণ কাজটা তোমাদের করতে হবে। তোমরা কতটুকু পড়াশোনায় এগিয়ে আছো, বোর্ড থেকে যে সামনে পরীক্ষা হবে তোমাদের, সেটার জন্য তোমরা কতটুকু প্রস্তুত আছো, সেটা যাচাই করার জন্য মূলত এই অ্যাসাইনমেন্টটা যথেষ্ট হেল্পফুল হবে। এখানে আমরা যদি তোমাদের সলিউশন করে দেই, সেটা তোমাদের কোনো কাজে আসবে না। প্রয়োজনে আমরা তোমাদের দিক নির্দেশনা দিতে পারি কিভাবে সহজে তোমরা মানে সঠিক নিয়মে অ্যাসাইনমেন্টটা সলিউশন করতে পারো। সেই জন্যই মূলত আজকে আমার ক্লাসটা নেয়া। আমি ক্লাস না নিলেও আমি তোমাদের গ্রুপে অলরেডি অনেক অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে, বিভিন্ন নির্দেশনা অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি। হয়তো অনেকে পেয়েছো, অনেকে পাওনি, তাই আবার আমি আমার অনলাইন ক্লাসেও তোমাদের প্রয়োজন মনে করে এই ক্লাসটা নিচ্ছি অ্যাসাইনমেন্টের উপর। তো আমি এখানে শুধু দিক নির্দেশনা দিব, তোমাদের বিভিন্ন হয়তো উপায় বলে দিব বা
বিভিন্ন ক্লু দিয়ে দিব বইতে কোন তথ্যগুলো পড়লে বা কোন টপিকগুলো পড়লে তোমরা এটার অ্যান্সার সঠিকভাবে করতে পারবে। তোমাদের অলরেডি বোর্ডের অ্যাসাইনমেন্ট পেজেও নির্দেশনাগুলো দেয়া আছে যে এই যে করণীয়গুলো তোমাদের দেওয়া উদ্দীপকের নিচে 5টা করণীয় আছে, উদ্দীপকের নিচে নেই, সেটা নির্দেশক কলামের মধ্যে আছে। তোমরা যদি সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট পেজটা ভালো করে পড়ো তাহলে করণীয়গুলো হয়তো তোমরা প্রথমবারে একবারে না বুঝলেও প্রত্যেকটা কলাম ওয়াইজ যদি তোমরা লেখাগুলো পড়ো তাহলে দেখবে নির্দেশক কলামে ক খ গ ঘ উম এভাবে 5টা করণীয় উল্লেখ করা আছে। উদ্দীপকের নিচে নেই, কিন্তু দুই একটা কলাম পরেই সেই করণীয়গুলো দেওয়া আছে এবং সরাসরি বলা নেই, কিন্তু নির্দেশক দিয়ে তারপরে সেটা দেওয়া, সেখান থেকে আমাদের বুঝে নিতে হবে। নির্দেশক কলামে তারপরও সবকিছু ক্লিয়ারলি কিন্তু বোঝা যায় না। নির্দেশক কলামের পাশে মান বন্টনের জন্য যে আরো 4টা কলাম আছে, 4 3 2 1 এইভাবে, যেটা টিচারদের জন্য দেওয়া, সেখানে 4 নাম্বার যে 4 দেওয়া যে কলামটা, সেখানেও তোমরা দেখবে যে আরো ক্লিয়ার করে বলা আছে যে 5টা করণীয় কতটুকু আমাদের করতে হবে। যেমন আমাদের ক নাম্বারে বলা আছে নির্দেশক কলামে যে উদ্দীপক দেয়া আছে সেটার উপর ভিত্তি করে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো, এটা নির্দেশকে দেয়া। এখন কয়টা ধাপ ব্যাখ্যা করব আমরা, সেটার মান কত, সেটা যদি আরেকটু ক্লিয়ার ভাবে জানতে চাই তাহলে 4 দেয়া যে কলামটা সেখানে লেখা আছে যে উদাহরণ সহ যে 4টি ধাপ যদি বর্ণনা করে কোনো স্টুডেন্ট সঠিকভাবে, একদম উদাহরণ সহ, দেখো উদাহরণ সহ যদি কোনো স্টুডেন্ট 4টি ধাপের বর্ণনা সঠিকভাবে করে তাহলে সেখানে আমরা টিচাররা তাকে 4 দিতে পারি। এখানে প্রেজেন্টেশনের একটা বিষয় আছে, শুধু বই দেখে দেখে হুবহু তোমরা কপি করলে অথবা অন্য কোনো জায়গা থেকে একজন একটা সলিউশন করলে সেটা সবাই মিলে কপি করলে, সেখানে কিন্তু তোমাদের যাদের খাতা একরকম হবে অ্যাসাইনমেন্টের খাতা অথবা বইয়ের হুবহু কপি হবে, সেখানে কিন্তু নাম্বার তোমাদের অনেকটা কমে যাবে, এটা মনে রাখবে। তোমরা বইয়ের হেল্প নিবে, অবশ্যই হেল্প নিবে, তবে আগে জেনে নিবে, বই থেকে আগে শিখে নিবে, সেই অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের দক্ষতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তোমাদের জ্ঞানটাকে কাজে লাগাবে অ্যাসাইনমেন্টে, ঠিক আছে? বই থেকে স্টাডি করে নিবে, নিয়ম জেনে নিবে, শিখে নিবে, তারপর তোমরা অ্যাসাইনমেন্ট সলিউশন করবে। দেখে দেখে কেউ কোনো কিছু দেখে কপি করবে না, এটা আমি বলবো, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট পেজে সব কিছু সুন্দরভাবে অলরেডি ডিরেকশন দেওয়া আছে। কোন টপিক পড়লে তোমাদের এই করণীয়টা করতে পারবে, এটা করার জন্য তোমাদের কোন টপিকটা পড়তে হবে, সেখান থেকে তোমরা এটার হেল্প পাবে। ইউটিউবে অনেক সলিউশন করে দিয়েছেন অনেক টিচার, আমি দেখলাম, কিন্তু এক একজন এক একভাবে করেছেন। যেমন এখানে খ নাম্বারের জন্য হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানোর কথা বলা হয়েছে, কিন্তু নির্দেশক কলামের পাশেও 4 নাম্বার যে কলামটা দেয়া আছে, 4 যে কলামটা, সেখানে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ, অথবা নির্দেশক কলামেই বলা আছে যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ কিন্তু এই 4টা তারিখের লেনদেনের প্রভাব দেখাতে বলা হয়েছে। অনেক জায়গায় দেখবে সলিউশন যারা করেছে ইউটিউবে, অনেক জায়গায় হয়তো বা খেয়াল করেননি, আমি কাউকে ছোট করব না, কিন্তু অনেক সময় এই বিষয়গুলো স্কিপ হয়ে যায়, যে কারণে তোমরা যদি না বুঝে অ্যান্সার করো তাহলে সেখানে তোমাদের নাম্বার কিন্তু কমে যাবে। খাতা যদি কলেজের টিচাররা মূল্যায়ন করে সেখানে আমরাই কিন্তু নাম্বার দিব, তাহলে সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিন্তু কমে যাচ্ছে। অথবা বোর্ড যদি দেখে সেখানে ডিরেকশন অনুযায়ী তোমরা কাজ করলে না, তাহলে কিন্তু তোমাদের নাম্বার অটোমেটিক কমে যাবে। এই জন্য আমি বলবো যে তোমরা হেল্প নাও, যে কোনো জায়গা থেকে হেল্প নাও, কিন্তু তোমরা নিজের আগে ভালো মতো অ্যাসাইনমেন্টের ডিরেকশনগুলো বুঝে নাও, আসলে কি করতে বলেছে। যদি তোমাদের কাছে কনফিউজিং মনে হয় তাহলে তোমরা বইয়ের সাহায্য নাও, মেন বই অবশ্যই তোমাদের সাহায্য করবে। বইয়ের উদাহরণ ঘাটো, উদাহরণ এই ধরনের হয়তো সেম কোনো অঙ্ক না থাকলেও বিভিন্ন উদাহরণের মধ্য থেকে দুই একটা করে লেনদেন বা নমুনা থেকে ঘেটে ঘেটে তোমরা এরকম এটার সলিউশন করতে পারবে। এটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্যই আমি এই কথা বলবো। তাহলে এখানে যেমন খ নাম্বারে জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন, এখানে ক্লিয়ার করে বলা হয়নি এই হিসাব সমীকরণে আমরা লেনদেনের প্রভাব দেখাবো, সেটা আমরা কোন ছকের মাধ্যমে দেখাবো। শুধু নর্মাল একটা ছক আছে, হিসাব সমীকরণে এই লেনদেনের কারণে এ বৃদ্ধি পেয়েছে, এল হ্রাস পেয়েছে, বা এল বৃদ্ধি পেয়েছে, ও ই হ্রাস পেয়েছে, এরকম দেখাবো, নাকি টেবুলার ছকে করব, এরকম কোনো কিছু আমরা বুঝতে পারি না, শুধুমাত্র যদি আমরা এই খ নাম্বারটা, নির্দেশক কলামে খ নাম্বারটা দেখি। কিন্তু যখনই দেখা যাবে, দেখবে তোমরা একটা কলামে লেখা আছে যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ, তোমাদের নির্দেশক কলামেও লেখা থাকতে পারে, অথবা নির্দেশনা কলামে লেখা থাকতে পারে, অথবা 4 দেওয়া যে কলামটা, যে কোনো একটা জায়গায় উল্লেখ আছে, দেখবে যে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ কিন্তু তোমাদের লেনদেনের প্রভাবগুলো দেখাতে বলা হয়েছে। সুতরাং এখানে পুরো উদ্দীপকে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত কোনগুলো সেটা আগে নিজেদের বুঝতে হবে। তোমরা যখন উদ্দীপক পড়বে তখন দেখবে যে উদ্দীপকের শুরুতে 2021 মে 31
সেখানে কিছু উদ্বৃত্ত দেয়া আছে। মে 31 সেখানে উদ্বৃত্ত দেয়া নগদ 32,000, অফিস সরঞ্জাম 30,000 টাকা, প্রাপ্য হিসাব 25,000 টাকা, প্রদেয় হিসাব 18,000 টাকা, এরকম কিছু উদ্বৃত্ত দেয়া আছে এবং সেটা মে মাসের 31 তারিখে। এখন মে মাসের 31 তারিখ আর আমাদের অঙ্কটা বা উদ্দীপকটার হিসাবকাল কোন সময়টা কোন মাসটা সেটা এখন আমরা দেখি। এই উদ্বৃত্তগুলোর নিচে তোমরা দেখবে যে প্রত্যেকটা লেনদেন জুন মাসের দেয়া, জুনের 2 থেকে শুরু করে একদম জুনের 30 পর্যন্ত দেওয়া। তাহলে বুঝতে হবে আমাদের হিসাবকাল জুন মাস। 2021 সালের জুন মাস হচ্ছে আমাদের হিসাবকাল। আমরা যে সালের করণীয়গুলো করব, যে মাসের করণীয়গুলো করব, আমরা জুন মাসের করণীয়গুলো করব। সেখানে জুন মাসের আগের মাসের যদি উদ্বৃত্ত দেয়া থাকে শেষ তারিখের, তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা সামনে পরীক্ষা দিবে, অবশ্যই এই বিষয়টা জানো যে আগের কোনো হিসাব, চলতি হিসাবকালের আগের সময়ের বা পূর্বের কালের যদি শেষ তারিখের উদ্বৃত্ত দেয়া থাকে সেটা চলতি হিসাবকালের শুরুর তারিখের উদ্বৃত্ত হয়ে যায়। অর্থাৎ এটা যদি মে মাসের 31 তারিখের উদ্বৃত্ত দেয়া থাকে, অবশ্যই আমরা যদি জুন মাসের অঙ্ক করি আমাদের ধরতে হবে এটা জুনের 1 তারিখের প্রারম্ভিক উদ্বৃত্ত। ঠিক আছে, এই উদ্বৃত্তগুলো মে মাসের মানে হচ্ছে জুন মাসের পূর্বের মাসে, মানে বিগত মাসের শেষ তারিখের উদ্বৃত্ত মানে হচ্ছে চলতি মাসের শুরুর তারিখের উদ্বৃত্ত। আর শুরুর তারিখের উদ্বৃত্তকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে কিন্তু করি যখন আমরা খতিয়ান করব, বা যেই যেই জায়গায় আমাদের প্রারম্ভিক উদ্বৃত্তগুলো কাজে লাগানোর কথা বা প্রয়োগ দেখানো যায়, যেই যেই জায়গায় এগুলো বসানো যাবে সেই সেই জায়গায় আমরা এগুলো ব্যবহার করে অবশ্যই দেখাবো। প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়ার কিন্তু আলাদা একটা ভ্যালু আছে, শুধু শুধু এটা তোমাদের এমনি এমনি দেয় না। আমরা যখন খতিয়ান করতে যাবো এগুলোকে কিন্তু আমরা ব্যালেন্স বিডি আকারে দেখাবো। যদি আমাদের নগদান বই করতে বলে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া, হয়তো এখানে নেই নগদান বই করার কথা, নির্দেশনায় বা উদ্দীপকের নিজে নগদান বইয়ের কথা বলা আছে, কিন্তু আমাদের নির্দেশকের মধ্যে বলা আছে যে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা করার কথা ওমো নাম্বারে, সেটা নগদান বইয়েরই একটা অংশ। কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদায় তো আমাদের ব্যালেন্স বিডি বা এভাবে দেখানো হয় না সাধারণত। কিন্তু এগুলাকে, যে প্রারম্ভিক উদ্বৃত্তগুলাকে আমরা খতিয়ানে কাজে লাগাতে পারি। আমরা টেবুলার ছক যখন করব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখানোর ক্ষেত্রে টেবুলার ছকে এই প্রারম্ভিক উদ্বৃত্তগুলো আমরা বসাতে পারি। আমরা যে যে জায়গায় প্রারম্ভিক উদ্বৃত্তের প্রয়োগ দেখানো যায় সেই সেই জায়গায় কিন্তু আমরা এই প্রয়োগগুলো অবশ্যই দেখাবো, সেটা বলা থাকুক বা না থাকুক। তোমরা বইয়ের উদাহরণ যদি স্টাডি করো, ঘেটে দেখবে যে এরকম প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে অনেক অঙ্ক আছে 2য় অধ্যায়ে। ঠিক আছে, অনেক নমুনা আছে, সেখানে প্রারম্ভিক উদ্বৃত্তগুলো টেবুলার ছকে কিভাবে ইউজ করা হয়েছে। হয়তো প্রারম্ভিক উদ্বৃত্ত কোনো লেনদেন না, কোনো একটা উদ্বৃত্ত দেয়া থাকলে এটা তো লেনদেন না, এটা জাস্ট একটা ইনফরমেশন। যে যেমন নগদ টাকার উদ্বৃত্ত হচ্ছে 32,000, অর্থাৎ জুন মাসের শুরুতে বা মে মাসের 31 তারিখ যেটা আমরা বলি, সেটা হচ্ছে আমরা যেই সালের অঙ্ক করব তার শুরুর তারিখে আমাদের উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে এটা, ব্যালেন্স বিডি হচ্ছে এটা। আমরা শুধুমাত্র যদি নগদ দেয়া থাকতো আমরা তো কোনো এটা জাবেদা দিতে পারতাম না, কারণ নগদের বিপরীতে কে আছে, আমরা কাকে নিয়ে আসবো। কিন্তু এই নগদের মাধ্যমে বা অন্যান্য হিসাবগুলোর মাধ্যমে আমরা একটা কাজ করতে পারি, যেটা জুন মাসের শুরুর তারিখে আমাদের মূলধনের উদ্বৃত্ত কত ছিল সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা জানি কোন হিসাবের জের ডেবিট হয়, কোন হিসাবের জের ক্রেডিট হয়। এরকম ডেবিট ক্রেডিট বসিয়ে, যেহেতু এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা দেয়া নেই, আমরা এগুলোর সাহায্যে একটা প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত বের করতে পারি, ব্যালেন্স বের করতে পারি, যেহেতু এগুলো কোনো লেনদেন না। এখানে কিন্তু বলা নেই যে তিস্তা বিপণী বিতান এত এত বিপণী বিতানের মালিক এত নগদ, এত অফিস সরঞ্জাম, এত প্রাপ্য হিসাব, এত প্রদেয় হিসাব, এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এরকম কিন্তু বলা নেই। ব্যবসায়টা যে পুরনো সেটা আমরা এই মে মাসের উদ্বৃত্ত দেখে বুঝতে পারি। অর্থাৎ জুন মাসের আগেও এই ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হয়েছে, অর্থাৎ এটা নতুন ব্যবসায় না। সুতরাং এখানে আগের মাসের বা আগের বিগত সালের উদ্বৃত্ত থাকতেই পারে। যেটা বিগত সালের উদ্বৃত্ত শেষ তারিখের, সেটা চলতি সালের প্রারম্ভিক উদ্বৃত্ত ধরেই আমরা কাজ করব। যদি এখানে বলা হয় যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করে, যেমন নগদ ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, এখানে আমরা ডেবিট ক্রেডিট দিয়ে, এটা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, এটা হচ্ছে ডেবিট, এবং প্রদেয় হিসাব এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, প্রদেয় হিসাবটা ক্রেডিট। এখন এই ডেবিট ক্রেডিটের ব্যালেন্স করার পর যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মূলধন, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, মূলধনের উদ্বৃত্ত এটা। ঠিক আছে, বিগত সালের এই জেরগুলা থেকে আমরা মূলধনের উদ্বৃত্ত বের করলাম, এটা কোনো লেনদেন না। এই মূলধনের উদ্বৃত্তটাও কিন্তু আমরা ব্যালেন্স বিডি আকারে যখন খতিয়ান করব, মূলধন হিসাবের খতিয়ান, সেখানেও কিন্তু আমরা এই মূলধনের উদ্বৃত্তটা ব্যালেন্স বিডি আকারে দেখাবো। সেখানে আমরা কখনোই নগদ হিসাব, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব এরকম নাম লিখে দেখাবো না। বি কেয়ারফুল,
প্রারম্ভিক উদ্বৃত্ত সেটা মূলধন আকারে আমাদের না দেখে ব্যালেন্স বিডি হিসাবে প্রত্যেকটা হিসাবে যার যার হিসাবের খতিয়ানে ব্যালেন্স বিডি আকারে শুরুর তারিখে দেখাতে হবে। চলতি সালের, আমরা যে সালের বা যে সময়ের অঙ্ক করছি চলতি হিসাবকালের, আমাদের চলতি হিসাবকাল হচ্ছে জুন মাস। তাহলে জুন মাসের শুরুর তারিখে ব্যালেন্স বিডি দেখি আমাদের যেই যে হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে ঘ নাম্বারে, সেই হিসাবে আমরা ব্যালেন্স বিডি আকারে কিন্তু বিষয়গুলো দেখাবো। যেমন নগদের ব্যালেন্স বিডি 32,000 টাকা, সেটা আমরা জুন মাসের 1 তারিখে খতিয়ানে যদি নগদান হিসাব করতে বলে তাহলে জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি আমরা ডেবিট সাইডে ডেবিট কলামে 32,000 টাকা দেখাতে পারি। ঠিক আছে, এরকম যদি অফিস সরঞ্জামের খতিয়ান করতে বলে তাহলে অফিস সরঞ্জামকে আমরা 30,000 টাকা দিয়ে শুরুর তারিখে জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে দেখাতে পারি বা দেখাতে হবে। এটা নিয়ম, দেখাতে পারি না, আমাদের দেখাতে হবে। যদি প্রাপ্য হিসাবের খতিয়ান করতে বলে তাহলে প্রাপ্য হিসাবের ব্যালেন্স বিডি জুনের 1 তারিখে 25,000 টাকা। যদি মূলধন হিসাব করতে বলে তাহলে এরকম প্রতিটা ডেবিট, 3টা ডেবিট, 1টা ক্রেডিট প্লাস মাইনাস করে যেটা ব্যালেন্স সেটা হচ্ছে মূলধন হিসাব, সেটা মূলধন হিসাবের ব্যালেন্স বিডি। ঠিক আছে, আমরা এরকম মূলধন হিসাবে নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রত্যয় হিসাব এগুলো কিন্তু দেখাবো না জুনের 1 তারিখে। এবং অবশ্যই তারিখের ক্ষেত্রে কেয়ারফুল থাকবে, কেউ মে মাসের 31 তারিখ দিবে না। খতিয়ান করো বা অন্য কোনো কিছু যদি করণীয় করতে বলে এই উদ্বৃত্তগুলো দিয়ে, আমরা কখনোই মে মাসের 31 তারিখ দেখাবো না। আমরা জুন মাসের অঙ্ক করছি, আমাদের যে জায়গায় প্রারম্ভিক উদ্বৃত্তগুলো আমরা বসাবো আমরা অবশ্যই জুন মাসের 1 তারিখ দেখিয়ে এই উদ্বৃত্তগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করব। তারিখটা হবে জুনের 1, বি কেয়ারফুল, 2021 জুনের 1। এখানে তোমাদের শুধু ইনফরমেশনটা মে মাসের 31 বিগত মাসের দেয়া, কিন্তু আমরা স্টুডেন্টরা যেহেতু আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে এসেছি, একজন ভালো স্টুডেন্ট হিসেবে আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আগের মাসের শেষ তারিখের উদ্বৃত্ত সেটা হচ্ছে পরের মাসের বা চলতি মাসের শুরুর তারিখের উদ্বৃত্ত। আমরা যে স্টুডেন্ট হিসেবে এটা বুঝতে পারি সেটা আমাদের খাতায় প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে টিচারকে যে আমরা বুঝে বুঝে করেছি। তাহলে এরকম মে মাসের প্রারম্ভিক উদ্বৃত্তগুলো দিয়ে তারপর দেখবে জুন মাসের 2 থেকে 30 তারিখ পর্যন্ত অনেকগুলো লেনদেন তোমাদের দেয়া আছে। সেখানে করণীয় বা নির্দেশক কলামে তোমাদের ক নাম্বারে বলা আছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো। এখানে উদাহরণ সহ 4টি ধাপের ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তোমরা তোমাদের খাতায় প্রেজেন্টেশনটা এমনভাবে সুন্দরভাবে করবে, পরিচ্ছন্নভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে। সেখানে তোমরা যখন সমাধান করতে যাবে অবশ্যই কভার পেজটা সুন্দর করে পূরণ করে যখন প্রথম পৃষ্ঠায় সমাধান করতে যাবে সেখানে তোমাদের প্রেজেন্টেশনটা এত ডিজাইন করার দরকার নেই বা এত বাড়তি কোনো কাজ করার দরকার নেই। যতটুকু প্রয়োজন মার্জিন টানার প্রয়োজন, সুন্দর করে চারিদিকে মার্জিন টানবে, অথবা 2 সাইডে মার্জিন টানলে উপরে সাইডে বা সাইডে যেভাবে হোক সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে। এবং তোমাদের ডিরেকশন দেওয়া আছে বোর্ড কর্তৃক যে অফসেট পেপারে করতে হবে, সম্ভবত A4 সাইজে। তোমরা পড়ে নিবে বা জেনে তারপর করবে। এবং আমি বলবো তোমরা যে পৃষ্ঠাটায় প্রথমে কাজটা করবে, যেমন এই পেজে কাজটা করলে এরপরের এই উল্টা পৃষ্ঠায় তোমাদের না করলেই ভালো, পরে আরেকটা নতুন পেজে তোমরা কাজ শুরু করতে পারো। ঠিক আছে, নতুন পাতা নিয়ে। তাহলে আমরা যদি এরকম করি যে এই পেজে আমরা কাজ করলাম, এরপরের পৃষ্ঠাটা আমরা খালি রেখে আরেকটা নতুন পেজ নিলাম, সেটা করলে ভালো হয়। ঠিক আছে, এবং অবশ্যই প্রতিটা পৃষ্ঠায় মার্জিন থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ থাকতে হবে। শুরুটা কিভাবে করবে, তোমরা যেমন সমাধান করছো ক নাম্বার, তোমাদের তো এখানে কোনো 1-2 নাম্বার দেয়া নেই, তাহলে তোমরা সুন্দর করে লিখবে যে সমাধান ক, সুন্দর করে সেটা মাঝখানে লিখতে পারো বা এক সাইডে লিখতে পারো, বড় করে লিখে সুন্দর করে 2টা দাগ দিবে। প্রেজেন্টেশনটা যেন টিচারকে আকর্ষণ করতে পারে, মানে মনোপুত যেন হয়, টিচার যেন তোমার উপর স্যাটিসফাই থাকে এমন ভাবে প্রেজেন্টেশনটা করতে হবে। সুন্দর করে সমাধান ক করে তারপর তোমরা কি করছো, করণীয় যেটা ক নাম্বার যেটা করতে বলেছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা। ঠিক আছে, উদাহরণ সহ হিসাব চক্রের 4টি ধাপ ব্যাখ্যা করা হলো, এরকম করতে পারো। তারপর ডিরেকশন গুলো তোমরা নিজেরা সুন্দর করে লিখে কলম দিয়ে তারপর প্রেজেন্টেশনটা শুরু করতে পারো। এখানে যেহেতু চিত্রটা তোমাদের জন্য ম্যান্ডেটরি করা হয়নি, বইতে দেখবে সুন্দর করে তোমাদের হিসাব চক্রের চিত্র দেয়া আছে। চিত্রটা যদি তোমরা আগে উপস্থাপন করো, বইয়ের সাহায্য নিতে পারো। আমি বলবো না যে বই দেখে হুবহু কপি করো, তোমরা বই দেখে প্রথমে শিখো, জেনে নাও, তারপর তোমরা চিত্রটা কিভাবে আছে সেখানে দেখবে সম্ভবত শুরু থেকে শেষ পর্যন্ত একদম 11টা ধাপ সুন্দর করে দেয়া আছে। এবং একটা ধাপের সাথে যে আরেকটা ধাপের লিংক আছে, সেখানে একটা অ্যারো মার্ক দেওয়া আছে। পরের ধাপে যাওয়ার পর, মানে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে গেলে একটা অ্যারো মার্ক দিয়ে তোমাদের মার্ক করা আছে, ইন্ডিকেট করা আছে। এই অ্যারো মার্কটা তোমরা অবশ্যই দিবে, তা না হলে কিন্তু বোঝা যাচ্ছে না যে হিসাব চক্রটা মানে কোন দিকে যাচ্ছে, বা থেকে ডানে নাকি ডান থেকে বায়ে, ধাপ অনুযায়ী কিভাবে যাচ্ছে। অবশ্যই অ্যারো মার্ক দিয়ে তোমরা ইন্ডিকেট করে দিবে।
ঠিক আছে, এরকম 11টা ধাপ আছে, সেটা সুন্দর করে তোমরা নামগুলো স্পষ্টভাবে লিখবে। হিসাব চক্রের চিত্রটা তোমরা দিয়ে দিলে প্রেজেন্টেশনটা আরো সুন্দর হয় আর আকর্ষণীয় হয়। আর তারপর 4টি ধাপ তোমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, অবশ্যই জেনে বুঝে ভালো করে শিখে ব্যাখ্যা করবে। এবং সেখানে দেখবে এই উদাহরণ সহ কথাটা বারবার বলা আছে তোমাদের, যেখানে মান বন্টন দেওয়া আছে সেখানে দেখবে প্রত্যেকটা জায়গায় উদাহরণ সহ। অর্থাৎ প্রথম ধাপে যেমন লেনদেন শনাক্তকরণ আছে, সেখানে লেনদেন শনাক্তকরণের ব্যাখ্যাটা দিয়ে লেনদেন শনাক্তকরণ, পরিমাপকরণ ও বিশ্লেষণ, এটার কুলন দিয়ে তোমরা যখন ব্যাখ্যাটা দিবে, ব্যাখ্যাটা দিয়ে লেনদেনের 1টা বা 2টা উদাহরণ দিলে, ঠিক আছে। প্রত্যেকটা ঘটনায় তো লেনদেন না, লেনদেনের সৃষ্টি হয় বিভিন্ন ঘটনা থেকে, সেরকম এখানে 1টা বা 2টা ঘটনা উল্লেখ করলে যেগুলা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেরকম সেগুলোকে যে লেনদেন হিসেবে চিহ্নিত করতে হয়, এরকম 1টা 2টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারো, ঠিক আছে। প্রয়োজনে তোমরা উদাহরণ ঘাটলে কোনটাকে লেনদেন বলা যায়, নমুনা দেখলে, এরকম। দ্বিতীয় ধাপে যেমন জাবেদাকরণ আছে, জাবেদা ভুক্তিকরণ বা জাবেদা ভুক্তকরণ যেটাই বলো, সেটার ব্যাখ্যা দিয়ে জাবেদা ভুক্ত করা যায় বা কিভাবে জাবেদা ভুক্ত করতে হয়, এরকম একটা লেনদেনকে জাবেদা করে দেখাতে পারো। খতিয়ান ভুক্তকরণ, কিভাবে খতিয়ানে পোস্টিং দিতে হয় জাবেদা করার পরে, সেটা উদাহরণ হিসাবে দেখাতে পারো। সেখান থেকে রেওয়ামিলে কিভাবে খতিয়ানের জের নিয়ে রেওয়ামিল করা হয়, সেটা ছোটখাটো একটা উদাহরণ তোমরা নিজেরা তৈরি করে রেওয়ামিলের 2টা কলাম মিলিয়ে দেখাতে পারো। এরকম ছোট ছোট উদাহরণ দিয়ে তোমরা প্রেজেন্টেশনটা দেখাতে পারো। যেহেতু এখানে বলা আছে উদাহরণ সহ, উদাহরণটাকে তোমাদের হাইলাইট করা হয়েছে। চেষ্টা করবে যতটুকু সঠিকভাবে প্রেজেন্টেশন করা যায়, একদম বই লেখা হুবহু কপি করার দরকার নেই, জেনে বুঝে সঠিক সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় উপস্থাপন করবে। প্রত্যেকটা ধাপ, 4টা ধাপের কথা বলা হয়েছে, এবং চিত্র দিলে চিত্রটা সঠিকভাবে আঁকবে। এবং তোমরা কি করছো সেটা প্রত্যেকটা করণীয়র পূর্বে নিজের আগে লিখে নিবে। ডিরেকশন যে তোমরা যে ডিরেকশনটা দেয়া আছে তোমাদের অ্যাসাইনমেন্টে, সেটা তোমরা যে করছো, সলিউশনটা করছো, সেটা তোমরা আগে নিজেরা দেখিয়ে নিবে, বলে নিবে। খ নাম্বারে বলা আছে জুন 2, 5, 9 ও 20 তারিখের লেনদেন হিসাব সমীকরণে প্রদর্শন করো। যেহেতু তোমাদের বলা আছে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ লেনদেনের প্রভাব দেখানোর কথা হিসাব সমীকরণে, এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত সহ দেখাতে বললে অবশ্যই আমাদের কি করতে হবে, টেবুলার ছকটা ইউজ করতে হবে। টেবুলার ছক ছাড়া আমাদের কোনো গতি নেই। প্রারম্ভিক উদ্বৃত্ত সহ বলতে এখানে দেখো তোমাদের, আমরা জানি টেবুলার ছক কিভাবে আঁকতে হয়। প্রথমে তারিখের কলাম থাকতে হয়, তারপর হচ্ছে সমীকরণ, যেটা প্রচলিত পদ্ধতিতে যে সমীকরণটা হিসাব সমীকরণ, যেটা সংক্ষিপ্ত রূপ, যেটা সম্পদ। তোমরা প্রয়োজনে মেন বইয়ের ফরম্যাটটা কেমন সেটার হেল্প নিতে পারো। অবশ্যই নিয়মটা মেন বইয়ের মতো হইতে হবে, প্রেজেন্টেশন শুধু নিজেদের মতো করে দিলে হবে না। টেবুলার ছকেরও সঠিকভাবে আঁকার জন্য একটা নিয়ম আছে, ফরম্যাট আছে, সঠিক ফরম্যাট ইউজ করবে। এখানে সম্পদ আগে ব্র্যাকেটে এ দিয়ে বোঝানো হয়েছে বাংলায়, ঠিক আছে। অনেকে এ দাও, এ দিয়ে আর সম্পদ কথা লিখো না, অথবা সম্পদ দিয়ে এটাকে আর উল্লেখ করো না, এটা যেন না হয়। সুন্দরভাবে তারিখের কলামের পর তোমরা সুন্দরভাবে বাংলায় লিখবে সম্পদ, তারপর এটার পর এখানে এটার অধীনে যতগুলা কলাম হয় সেটা তোমরা আগে নির্দিষ্ট করে নিবে। কারণ যেহেতু এখানে তোমাদের তারিখ উল্লেখ করা আছে এবং প্রারম্ভিক উদ্বৃত্তের কথাটা উল্লেখ করা আছে, তাই প্রথমে আগে প্রারম্ভিক উদ্বৃত্তগুলোকে খেয়াল করতে হবে কি কি সম্পদ আছে এখানে। সেই 3টা কলাম তো কমন। এটা ছাড়া এই 2, 5, 9 ও 20 তারিখে আরো নতুন কোনো সম্পদ এসছে কিনা, যেটা এই সাইডে বসবে, কলাম হবে, সেটা দেখে ভালো করে বুঝে তারপর তোমরা সম্পদের কলাম করবে, ঠিক আছে। এখানে 3টা হতে পারে, 4টা হতে পারে, আমি জানি না। তবে প্রারম্ভিক উদ্বৃত্তের জন্য 3টা কমন, সেই 3টা তো অবশ্যই রাখবে। এছাড়া 1, 2, 3, 4 এই 4টা তারিখে আরো নতুন কোনো সম্পদ থাকলে সেটা এখানে অ্যাড করবে। তারপর এখানে সমান চিহ্নের জন্য একটা দাগ থাকে। তারপর তোমাদের দায় প্লাস মূলধন, এটা বাংলায় লিখবে দায় এল, আর প্লাস এখানে মালিকানা সত্ত্ব, সরি মূলধন না, মালিকানা সত্ত্ব ও ই, মালিকানা সত্ত্ব ও ই লিখে তারপর এটার অধীনে আবার কলাম করবে। দায়ের জন্য কয়টা কলাম দেখবে, এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, প্রদেয় হিসাব, সেটার জন্য মাস্ট একটা কলাম। আর এই 1, 2, 3, 4 এই 4টা তারিখে দায় বা মূলধনের জন্য আরো নতুন কোনো কলাম আছে কিনা সেগুলো জেনে লাস্টে মূলধনের জন্য একটা কলাম করব, ঠিক আছে। দায় এবং মূলধনের জন্য কয়টা কলাম হয় জেনে বুঝে ততগুলো কলাম করব। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সমীকরণের মাধ্যমে যে টেবুলার ছকটা আঁকলাম, দুই পাশে 2টা কমন ছক থাকে। প্রথমে হচ্ছে বাঁ সাইডে তারিখ, ডান সাইডে হচ্ছে মন্তব্য। আমরা অনেকেই কিন্তু টেবুলের ছকে মন্তব্য দেখাই না, মন্তব্য না দিলে কিন্তু এখানে 1 বা 2 নাম্বার কাটা যাবে, এটা নির্দেশনা আছে আমাদের। মন্তব্য অবশ্যই দিতে হবে। আমরা যারা খাতা মূল্যায়ন করবো বা বোর্ডে যারা দেখবেন, তারা মন্তব্যটা অবশ্যই এখানে গুরুত্ব দিবেন, ঠিক আছে। আমরাও গুরুত্ব দিব। মন্তব্যটা দেওয়ার একটাই কারণ, যে তোমাদের যেই যেই লেনদেনগুলো মূলধনকে প্রভাবিত করছে, অর্থাৎ মূলধন হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে যেই সমস্ত লেনদেনের কারণে, সেগুলা তোমরা মন্তব্য দিয়ে বুঝিয়ে দিবে। এবং সেটা তোমরা সঠিকভাবে বুঝে প্রভাবটা দেখাচ্ছ কিনা সেটা তোমাদের প্রেজেন্টেশন দেখে আমরা বুঝতে পারবো, এবং এইভাবে তোমাদের কিন্তু নাম্বার বাড়বে।
আমাদের সর্বোচ্চ নাম্বার প্রত্যেকটা করণীয়র জন্য 4। আমরা সম্পূর্ণ টেবিলের ছকটা যদি তোমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত সহ বসিয়ে তোমরা সঠিক অ্যামাউন্টটা দুই সাইডে সমান করে দেখাতে পারো, অবশ্যই প্রারম্ভিক উদ্বৃত্ত সহ, তাহলে তোমাদের 4-এ 4 পাবে তোমরা। এবং টেবিলের ছকে কি প্রেজেন্টেশন করছো সেটা সুন্দর করে দেখাবে। প্রারম্ভিক উদ্বৃত্ত সহ জুন 2, 5, 9 সমাধান খতে 2, 5, 9 ও 20 তারিখের লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো। তারপর টেবিলের ছক অথবা ব্র্যাকেটে লিখবে টেবিলের ছকে, অথবা টেবিলের ছকের উপরে সুন্দর করে লিখবে টেবিলের ছক। তারপর তোমরা প্রারম্ভিক উদ্বৃত্তগুলো আগে বসাবে। জুনের 1 তারিখ দিয়ে প্রত্যেকটা উদ্বৃত্ত সম্পদের সাইডে এগুলো বসাবে এবং দায়ের সাইডে প্রদেয় হিসাব বসিয়ে যে মূলধনের ব্যালেন্সটা, প্রারম্ভিক মূলধনের যে জেটটা আমরা বের করলাম, আমরা জাবেদা কারাও সেটা মুখে মুখে দেখাতে পারি, রাফ হিসাবও করে দেখাতে পারি, কিন্তু মূলত এটা কোনো লেনদেন না। জাবেদা করতে বললে আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এটা কোনটা কোনটা ডেবিট হয় কোনটা কোনটা ক্রেডিট হয় আমরা জানি। সেগুলোর ব্যালেন্স করে আমরা ডেবিট ক্রেডিট করে আমরা মূলধনের প্রারম্ভিক জেটটা আমরা বের করতে পারি। কিন্তু মনে রাখবে এটা কিন্তু কোনো লেনদেন না, ঠিক আছে? এটা কোনো লেনদেন না। আমরা খতিয়ান করার সময় এটাকে লেনদেন হিসাবে কিন্তু বসাতে পারবো না, আমাদের ব্যালেন্স বিডি দিয়ে বসাতে হবে, এটা সবসময় মনে রাখবে। নগদান বইও যদি করি সেখানে ব্যালেন্স বিডি দিয়ে এই নগদ অথবা ব্যাংকের উদ্বৃত্ত থাকলে আমরা সেটা বসাতাম, ঠিক আছে? তাহলে এখানে যে সম্পদের যে 3টা আইটেম আছে এবং জের আছে, প্রদেয় হিসাবের যে জের আছে, সেটা ছাড়া অবশিষ্ট যে ব্যালেন্সটা থাকবে সেটা হচ্ছে মূলধনের কলামে আমরা দেখাবো। এরপর আমরা 2, 5, 9 ও 20 তারিখের লেনদেনের প্রভাবটা ধাপে ধাপে বসিয়ে যাব এবং লাস্টে দেখব আমাদের দুই সাইডের মানে সম্পদ এবং দায়ের সাইডের যোগফল সমান হয়েছে। যদি তোমরা প্রারম্ভিক উদ্বৃত্ত না বসিয়ে শুধুমাত্র ওই 4টা তারিখের উদ্বৃত্ত মানে প্রভাব দেখাও, লেনদেনের প্রভাব দেখাও, তাহলে কিন্তু তোমাদের দুই সাইডের অ্যামাউন্ট সমান হলেও সঠিক অ্যামাউন্ট কিন্তু আসবে না। প্রারম্ভিক উদ্বৃত্ত সহ যে অ্যামাউন্টটা আসার কথা সেটা কিন্তু তখন আর আসবে না, হয়তো সমান হবে কিন্তু উদ্বৃত্ত দিলে অ্যামাউন্টটা অন্যরকম হবে, অবশ্যই সেক্ষেত্রেও দুই সাইডে সমান হবে। তাহলে আমাদের সঠিক করণীয় হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যবহার করে প্রয়োগ করে তারপরে এই 4টা তারিখের লেনদেনের প্রভাব দেখানো। তোমরা যদি এটা উল্লেখ না করো সেখানে তোমাদের নাম্বার কমে যাবে, বি কেয়ারফুল। আর আরেকটা কথা বলবো, টেবিলের ছক করার ক্ষেত্রে যারা তারিখ অনুযায়ী এখানে তোমরা প্রত্যেকটা তারিখের লেনদেনগুলো প্লাস মাইনাস করে বসাও, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি প্রত্যেক তারিখের সাথে আগের তারিখের উদ্বৃত্তের সমন্বয় করে যারা নিচে নিচে নামিয়ে নামিয়ে না করবে, অর্থাৎ এক লাইনেই যারা লেনদেনের প্রভাবগুলো দেখিয়ে একদম লাস্টে যোগফল নির্ণয় করবে, তারা বারবার দাগ টানবে না, ঠিক আছে? বারবার প্রত্যেকটা কলামে দাগ দিবে না, এটা কিন্তু ভুল। আর যারা সমন্বয় করে করে নিচে নামিয়ে নামিয়ে প্রত্যেকটা তারিখের লেনদেনের সাথে আগের তারিখের উদ্বৃত্ত সমন্বয় করে করে ধাপে ধাপে নামিয়ে নামিয়ে প্রতিদিনেরটা বা প্রতি তারিখেরটা করবে, সেক্ষেত্রে তোমরা যেখানে যোগ বিয়োগ করবে সেখানে তোমরা দাগ দিয়ে নিবে তোমাদের প্রয়োজন অনুযায়ী। এবং এটার হেল্প নেওয়ার জন্য মেন বইয়ের সাহায্য নিতে পারো যে আমরা কিভাবে করব। মেন বইতে 2 ভাবেই টেবিলের ছক করা আছে, যে শুধুমাত্র যদি আমরা 2, 5, 9, 20 এবং প্রারম্ভিক উদ্বৃত্ত এগুলো শুধু একবারে বসিয়ে গিয়ে সব শেষে সমন্বয় করি কলাম অনুযায়ী, সেক্ষেত্রে দেখবে বারবার কিন্তু প্রত্যেক তারিখের নিচে দাগ দেওয়া হচ্ছে না, একবারে লাস্টে গিয়ে দাগ দেওয়া হচ্ছে যদি আমরা শুধুমাত্র প্রত্যেকটা তারিখের লেনদেনের প্রভাব দেখাই। আর যদি প্রত্যেক তারিখে যোগ বিয়োগ করে করে সমন্বয় করে করে নামাচ্ছি, প্রত্যেক তারিখের উদ্বৃত্ত নির্ণয় করছি বারবার, সেই ক্ষেত্রে আমাদের দাগ দিতে হবে। সো এই ব্যাপারে কেয়ারফুল থাকবে। এরপর আমাদের গ নাম্বারে বলা আছে জুন 2, 5, 17 ও 26 তারিখের লেনদেনের দাখিলা প্রস্তুত করুন। অর্থাৎ এখানে আবার বলা আছে, উল্লেখ করা আছে যে ব্যাখ্যা সহ দাখিলা দিতে হবে। ব্যাখ্যার কথাটা হয়তো সেইভাবে বলা নেই, কিন্তু হয়তো তোমরা পাবে যে সেখানে আছে যে ব্যাখ্যা আছে তোমাদের হয়তো নির্দেশক কলামে অথবা 4 নাম্বার কলামে, সেখানে তোমরা পাবে। তো সেখানে দেখবে যে ব্যাখ্যা সহ যেখানে বলা আছে, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অবশ্যই কি করছি, এখানে আমাদের ডিরেকশন দেওয়া আছে আমাদের ব্যাখ্যা সহ করতে হবে। তাহলে আমরা এই জাবেদা দাখিলা দিব, ওই 4টা তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দিব, সেখানে অবশ্যই স্পষ্টভাবে ব্যাখ্যা দিব এবং জাবেদার ছক সঠিকভাবে কিন্তু আমরা আঁকবো। তারিখ বিবরণ বা হিসাবে নাম ও ব্যাখ্যা যে কোনোটা আমরা লিখতে পারি। খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং জাবেদার উপরে কি করব, অবশ্যই আমরা শিরোনাম দিব। আর আরেকটা কথা, যেটা আমরা প্রত্যেক তারিখের জাবেদা শেষ করে কিন্তু পুরো ছকটাকে ক্লোজ করব না, শুধুমাত্র বিবরণের কলামটুকু শেষ করব। সব শেষে গিয়ে একদম শেষ লেনদেনের জাবেদা দাখিলা দেওয়ার পর আমরা শেষটা ক্লোজ করে দিব, ঠিক আছে? এরপর ঘ নাম্বারে আছে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব প্রস্তুতকরণ। 4টা হিসাবের খতিয়ান করতে বলা হয়েছে। আমরা 4টা হিসাবের খতিয়ান করব এবং এই খতিয়ান আমাদের এখানে যেহেতু ছক উল্লেখ নেই, আমরা কি করব,
আমাদের টি ছকেও করতে পারি, চলমান জের ছকেও করতে পারি, যেটা তোমাদের সুবিধা হয়। অবশ্যই সঠিক প্রেজেন্টেশন থাকতে হবে, সঠিকভাবে জের নির্ণয় করতে হবে। আর এখানে যেহেতু মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রত্যয় হিসাব এগুলো করতে বলেছে, তাহলে প্রত্যেকটা হিসাবেরই কিন্তু আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত আছে। আমাদের নগদান হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, আমরা সেটা জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো। তারপর আমরা জুন 2 থেকে একদম 30 তারিখ পর্যন্ত লেনদেনগুলো বিশ্লেষণ করে তারপর কিন্তু প্রত্যেকটা লেনদেনের উপর ভিত্তি করে কিন্তু খতিয়ান করব। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ দেয়া নেই, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লেনদেনের উপর ভিত্তি করে কিন্তু খতিয়ানগুলো করতে হবে। তাহলে আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত নগদান একটা ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো জুনের 1 তারিখে, এবং 2 থেকে 5 তারিখ পর্যন্ত আর কি কি নগদ লেনদেন হয়েছে, সেগুলো ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে নগদান হিসাব, সেগুলো আমরা ভালোভাবে জাবেদা করে মুখে মুখে করতে পারি, রাফ হিসেবে অন্য জায়গায় নিজেদের মতো করে নিয়ে সেখান থেকে আমরা দেখে দেখে জাবেদা করতে পারি, এই খতিয়ান করতে পারি। তারপর অফিস সরঞ্জামের খতিয়ানও করতে বলা হয়েছে, এখানে বলা আছে। তাহলে অফিস সরঞ্জামের এটাও জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি, ঠিক আছে। তারপর অন্যান্য অফিস সরঞ্জাম সংক্রান্ত আরো যদি লেনদেন থাকে জুনের 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, সেগুলো আমরা দেখে সঠিকভাবে বসাবো। কিন্তু শুরুর তারিখের উদ্বৃত্তটা ব্যালেন্স বিডি হিসাবেই থাকবে। আর প্রত্যয় হিসাবেরও ব্যালেন্স বিডি আছে, সেভাবে আমরা বসাবো জুনের 1 তারিখে। এটা তো ক্রেডিট দিকে বসবে, সম্পত্তিগুলো ডেবিট দিকে বসবে ব্যালেন্স বিডি, আমরা জানি সবাই। আর সেইভাবে আমরা সঠিকভাবে প্রেজেন্টেশন করব। আরো যদি প্রত্যয় হিসাবের কোনো লেনদেন থাকে 2 থেকে 30 তারিখ পর্যন্ত, সেভাবে আমরা খতিয়ানগুলো সঠিকভাবে সম্পন্ন করব। আর মূলধন হিসাব যেটা করতে বলেছে শুরুর তারিখে, মূলধন হিসাবটা কিভাবে আমরা করব? মূলধন হিসাবেরও কিন্তু প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, যেটা আমরা নির্ণয় করব কিভাবে। এখানে মূলধন হিসাব হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত জুনের 1 তারিখ। দেখো জুনের 1 তারিখে মূলধন হচ্ছে এখানে নগদ 32,000। যদি আমরা জাবেদার মতো করে করতে যাইতাম তাহলে হয়তো নগদ 32,000 ডেবিট, অফিস সরঞ্জাম 30,000 ডেবিট, প্রাপ্য হিসাব 25,000 এটা ডেবিট কলামে বসবে, প্রদেয় হিসাব 18,000 টাকা ক্রেডিট। এই তিনটা ডেবিট 32,000 যোগ 30,000 যোগ 25,000, আর একটা হচ্ছে প্রদেয় হিসাবটা তো এমনিতেই ক্রেডিট, তাহলে আর মূলধনের মধ্যে এটা যাবে না, এটা দায়। তাহলে এইভাবে তোমরা মূলধন হিসাবে ব্যালেন্স বিডি বের করতে পারো, ঠিক আছে। ব্যালেন্স বিডি এটা যখন তোমরা খতিয়ান করবে সেটা জুনের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে দেখাবে। এটা হচ্ছে মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত। এটা তোমাদের বোঝানোর জন্য শুধু লিখলাম প্রারম্ভিক উদ্বৃত্ত মূলধন, অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমি মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্তটা বের করতে পারি। কিন্তু যখন খতিয়ান করব অবশ্যই মূলধন হিসাবের প্রত্যেকটা খতিয়ানের হিসাবের কিন্তু নাম লিখবো সঠিকভাবে মাঝখানে বরাবর। সেখানে আমরা মূলধন হিসাবে ব্যালেন্স বিডি হিসাবে আমরা এইভাবে ব্যালেন্স বিডি লিখে তার নিচে বিবরণের কলামে নিচে 32,000 30,000 25,000 যোগ করে তার থেকে 18,000 এভাবে ব্র্যাকেটের মধ্যে এটা দেখিয়ে ব্যালেন্স বিডির টাকাটা আমরা কোথায় দেখাবো? ক্রেডিট ব্যালেন্স, সরাসরি ব্যালেন্সের কলামে দেখাবো 1 তারিখে। সেরকম নগদের টাকাটাও সরাসরি ব্যালেন্সে যাবে, ব্যালেন্স বিডি টাকাটা শুধুমাত্র ব্যালেন্সের কলামে বসবে। এগুলো প্রত্যেকটা প্রারম্ভিক ব্যালেন্সের টাকা শুধুমাত্র ব্যালেন্সের কলামে বসবে, খতিয়ানের উদ্বৃত্তের কলামে বসবে যদি চলমান জের ছক করি, ঠিক আছে। আর যদি টি ছক করি তাহলে তো কথাই নেই, শুধুমাত্র দুই সাইডে দুইটা টাকার কলাম থাকে, যে সাইডে বসানোর কথা সেই সাইডে বসাবো। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা আরেকটা করব, তারিখ অনুযায়ী অবশ্যই করব। আর আরেকটা যেটা আমাদের খতিয়ানের এই জুনের 1 তারিখে যে প্রারম্ভিক ব্যালেন্সগুলো সেটা সঠিকভাবে বসিয়ে সঠিক জের আমরা নির্ণয় করব খতিয়ানের। আর আরেকটা যেটা খতিয়ান যখন আমরা করব, আমরা জানি জাবেদায় খতিয়ান পৃষ্ঠা থাকে চিকন একটা কলাম, আর খতিয়ানের মধ্যে থাকে জাবেদা পৃষ্ঠা। এই দুইটা নাম আমরা প্রত্যেকে সঠিকভাবে লিখব। অনেক ইউটিউবের অনেক সলিউশনে দেখবে যে সেখানে খতিয়ান পৃষ্ঠা বা জাবেদার পৃষ্ঠার জায়গায় অনেকে রেফা বা কি একটা লেখে, রেফারেন্স এই শব্দ লিখে, সেটা তোমরা ইউজ করবে না। তোমরা সঠিক নিয়ম ইউজ করবে, বইয়ের যে নিয়ম। জাবেদায় খতিয়ান পৃষ্ঠা এবং খতিয়ান করার ক্ষেত্রে জাবেদা পৃষ্ঠা স্পষ্টভাবে উল্লেখ করবে, এবং ডেবিট ক্রেডিট শব্দগুলো ফুল ফর্মে লিখবে। ডে, ক্রে বা হি এরকম করে লিখবে না। ডেবিট ক্রেডিট হিসাব টাকা এগুলো ফুল ফর্মে তোমরা লিখবে, পূর্ণ শব্দটা লিখবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা হিসাব, মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব, প্রত্যেকটা হিসাব আমরা খতিয়ান সঠিকভাবে করব এবং সঠিক জের নির্ণয় করব। মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স বসানোর পর, ব্যালেন্স বিডি বসানোর পর আমরা দেখব 2 থেকে 30 তারিখ পর্যন্ত আরো মূলধন সংক্রান্ত কোনো লেনদেন সংঘটিত হয়েছে কিনা। যদি হয়ে থাকে বা যদি আরো মূলধন নিয়ে আসে মালিক বা মূলধন সংক্রান্ত আরো লেনদেন সংঘটিত হয়, সেগুলো আমরা কিন্তু মুখে মুখে জাবেদা করে বা যদি জাবেদা করা হয়ে থাকে ইতিমধ্যে সেগুলো দেখে আমরা খতিয়ানে পোস্টিং দিতে পারি, ঠিক আছে। এরপর লাস্টে বলা হয়েছে জুন 2, 5, 12, 20, 23,
আর হচ্ছে 30 তারিখের লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। সেখানে আমাদের এই তারিখের লেনদেনগুলো নিয়ে আমরা দেখব, এই কয়েকটা এখানে 6টা তারিখ আছে, এই তারিখগুলোর মধ্যে আমাদের দেখব কোন কোন লেনদেনের কারণে নগদ টাকার আগমন ঘটেছে, প্রাপ্তি হয়েছে, এবং কোন কোন লেনদেনের কারণে নগদ অর্থ প্রদান করতে হয়েছে। তাহলে সেই লেনদেনগুলো আমরা সঠিক জাবেদায় বসিয়ে আমরা সমাধানটা করব। এবং নগদ প্রাপ্তি নগদ প্রদানের ছকটা কিন্তু সঠিক ফরম্যাটে করতে হবে। আমরা মেন বই থেকে অবশ্যই সঠিক ফরম্যাটে ছকটা আগে শিখে নিব প্রত্যেকে, ঠিক আছে? কারণ আমরা অলরেডি একাদশ শ্রেণীতে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা সঠিকভাবে শিখে এসেছি, করে এসেছি, এবং পরীক্ষায়ও আমরা কলেজের পরীক্ষায়ও কিন্তু আমরা এগুলা করেছি, ঠিক আছে? তাহলে কোনোভাবেই এখন নতুন করে নতুন ফরম্যাটে কিন্তু আর সেই কোনো জায়গা থেকে কপি করে দিলে হবে না। বইয়ের যে নিয়ম অনুযায়ী যে ফরম্যাট আছে, ছকের ফরম্যাট, সেই নিয়ম অনুযায়ী করতে হবে, মেইন বই অনুযায়ী। তাহলে আশা করি তোমরা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা সঠিক ফরম্যাটে সঠিক নিয়মে করতে পারবে, এবং তোমরা অবশ্যই বুঝবে কোন কোন তারিখের লেনদেনগুলোর কারণে নগদ অর্থ এসছে প্রতিষ্ঠানে এবং কোন কোন লেনদেনের কারণে নগদ অর্থ চলে গেছে। সেই তারিখ অনুযায়ী আমরা সঠিকভাবে বসিয়ে সঠিক ছকে আমরা 2টা জাবেদা করব। প্রেজেন্টেশনটা যেন অবশ্যই ক্লিয়ার হয়। এবং নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করার পর তোমরা নিজেরা প্রুফ করে দেখবে যে ডেবিট অংশ ক্রেডিট অংশ, যতগুলো ডেবিট কলাম আছে যতগুলো ক্রেডিট কলাম আছে সবগুলো মিলে ডেবিট ক্রেডিট সমান হয় কিনা, তাহলে বুঝবে তোমাদের সমাধান সঠিক হয়েছে। তো এটাই ছিল এখানে বলার মতো বিষয় আজকের ক্লাসে। আমি মূলত যতটুকু সম্ভব তোমাদের সঠিকভাবে অ্যাসাইনমেন্ট করার জন্য যতটুকু সহায়তা দেওয়ার প্রয়োজন মনে করেছি আমি ততটুকু দিয়েছি। সলিউশনটা এখন নিজের দায়িত্বে করে নিতে হবে, আমার ডিরেকশনগুলো মেনে এবং বোর্ড কর্তৃক যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো মেনে সমাধানটা তোমাদের যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে নিজেদের দক্ষতা অনুযায়ী সঠিকভাবে প্রেজেন্টেশনটা করতে হবে, এবং অবশ্যই পরিচ্ছন্নভাবে, ঠিক আছে? এবং ভালো নাম্বার উঠাতে হবে, প্রত্যেকের টার্গেট থাকতে হবে সেটা। আর এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট সহায়ক হবে, অনেকটা রিভাইজের মতো হয়ে যাবে চ্যাপ্টারগুলো। এই জন্য আমি বলবো প্রত্যেকে নিজের অ্যাসাইনমেন্ট নিজে করবে, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা যে বিগত ক্লাস আমাদের লেকচার 57-তে আমরা যে একটা নতুন অধ্যায় শুরু করেছিলাম, অংশীদারি ব্যবসার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আমাদের একটা চ্যাপ্টার বাকি ছিল, সেই চ্যাপ্টারে আমরা আবার নেক্সট ক্লাসে ফিরে যাব। সেখানে আমরা অংশীদারি ব্যবসার হিসাব থেকে আমরা নতুন একটা অঙ্ক করব। তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করো, কারণ প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য খুবই জরুরি। সেটা হোক অ্যাসাইনমেন্টের জন্য, সেটা হোক তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই জরুরি। কেউ কোনো ক্লাস মিস দিবে না। তো ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আমরা সবাই কথা বলবো। ধন্যবাদ সবাইকে।